তাহলে এতক্ষণ আমরা কি করলাম? এতক্ষণ আমরা একটি আদিকোষ কেমন হতে পারে সেটা আইডিয়া নিলাম এবং আদিকোষ সম্পর্কে কয়েকটা ইনফরমেশন জেনে নিলাম। এখন আমরা জানবো প্রকৃত কোষ সম্পর্কে। তো আমরা প্রকৃত কোষের দুইটা চিত্র দেখব। একটি হচ্ছে একটি প্রকৃত প্রাণী কোষ, আর একটি হচ্ছে একটি প্রকৃত উদ্ভিদ কোষ। ঠিক আছে, আমরা জানি জীব দুই ধরনের, একটি হলো প্রাণী আর একটি হলো কি উদ্ভিদ। যাদের জীবন আছে তারাই জীব, আর জীবকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটি হলো কি প্রাণী আর একটি হচ্ছে উদ্ভিদ। তো আমরা একটি প্রাণীর কোষ জানবো এবং একটি উদ্ভিদের কোষ জানবো। মনে রাখবা, প্রাণীর কোষও প্রকৃত কোষ, আবার একটি উদ্ভিদের কোষও কি প্রকৃত কোষ। তার মানে একটি গাছ প্রকৃত কোষ বিশিষ্ট হয়। আবার প্রাণী যেমন আমরা, গরু, ছাগল, হাঁস, মুরগি, এরাও কোন কোষ বিশিষ্ট হয়? প্রকৃত কোষ বিশিষ্ট হয়। তো আমরা দুইটা চিত্র এখন একটু দেখব। আমরা দেখব একটি আদর্শ প্রাণী কোষ এবং আমরা দেখব একটি আদর্শ উদ্ভিদ কোষ। ঠিক আছে, চলো। দেখো, খেয়াল করো, এটা আমি কি আঁকতেছি? এটা আমি কি আঁকলাম? এটা হচ্ছে আমার নিউক্লিয়ার ঝিল্লি। একটা কোষে কি বৈষম্যভেদ্য পর্দা থাকে না? এটা হচ্ছে সেই বৈষম্যভেদ্য পর্দা। এখন খেয়াল করো, এই একটি আমি কিন্তু এখন প্রাণী কোষ আঁকতেছি, বুঝছো? এটা হলো কি একটি প্রাণী কোষ, একটি প্রাণী কোষ। নিচে লিখি, উপরে দেখা যাবে কিনা জানি না, নিচে লিখি একটি প্রাণী কোষ। তো কি প্রাণী কোষের এই যে এইটা কি আঁকলাম? এটা হচ্ছে আমাদের বৈষম্যভেদ্য পর্দা বা কোষ ঝিল্লি। এটা কি কোষ ঝিল্লি। এখন প্রাণী কোষের এই কোষ ঝিল্লিতে দেখা যায় এই রকম কিছু ভাঁজ থাকে। খেয়াল করছো? তাহলে এই যে ভাঁজ দেখতে পাচ্ছ, এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। এই ভাঁজগুলোকে বলা হয় মাইক্রোভিলাই। তাহলে প্রাণী কোষে কোষ ঝিল্লির যে ভাঁজ, এই কোষ ঝিল্লির ভাঁজকে কি বলে? মাইক্রোভিলাই। কি বলে? মাইক্রোভিলাই। ঠিক আছে, তাহলে একটি প্রাণী কোষে কোষ ঝিল্লির যে ভাঁজ, সেই কোষ ঝিল্লির ভাঁজকে বলা হয় মাইক্রোভিলাই। এখন কোষের কেন্দ্রে থাকে কি? নিউক্লিয়াস। আর এটা প্রাণী কোষ যেহেতু একটি প্রকৃত কোষ, আর প্রকৃত কোষে যেহেতু সুগঠিত নিউক্লিয়াস থাকে, তাহলে আমরা প্রাণী কোষের কেন্দ্রে এখন একটা কি করব? একটা নিউক্লিয়াস আঁকবো। তাহলে আমরা এখন একটা নিউক্লিয়াস এঁকে ফেলি। এই যে কি করলাম? নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেনটা এঁকে ফেললাম। এখন আমরা কি করব? এগুলা কি? এগুলা হচ্ছে আমাদের নিউক্লিওলাস। নিউক্লিওলাস, নিউক্লিওলাস। তারপর এগুলা কি আমাদের? এগুলা কি আমাদের সুতার মতো প্যাঁচাপ্যাঁচি? এগুলা কি আমাদের? এগুলা হচ্ছে আমাদের ক্রোমাটিন তন্তু।
তারপরে কি থাকে, কিছু তরল পদার্থ থাকে, যেগুলো হচ্ছে আমাদের নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। আচ্ছা, আমরা একটা সুন্দর মতো নিউক্লিয়াস এঁকে ফেললাম। এখন থেকে খেয়াল করো, খুবই মনোযোগ দিয়ে পার্টগুলো খেয়াল করবে, মনোযোগ দিয়ে খেয়াল করবে, তাহলে দেখবা যে অনেক বিষয় তোমাকে আর মুখস্থ করতে হচ্ছে না, তুমি বুঝে বুঝে লিখতে পারবে। তো যখন একটা কোষ এরকম সুগঠিত নিউক্লিয়াস পেয়ে যায়, তখন দেখা যায় এই নিউক্লিয়াসের যে নিউক্লিয়ার মেমব্রেন আছে, এই নিউক্লিয়ার মেমব্রেন থেকে একটা অর্গান ডেভেলপড হওয়া শুরু হয়। তো এই নিউক্লিয়ার মেমব্রেন থেকে এই যে এই রকম একটা অর্গান তৈরি হয়। ঠিক আছে, কি হইলো ভালো করে খেয়াল করো। আমাদের যখন একটা নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস যখন আমরা পাই, সেই নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন থেকে এই রকম দেখতে একটা অঙ্গাণু তৈরি হয়। এখন খেয়াল করো তো, আমরা তো জানি যে এইটা হচ্ছে আমাদের কোষ ঝিল্লি। এটা কি কোষ ঝিল্লি। আর এই যে এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এই পুরোটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এখন এই কোষ ঝিল্লির পর থেকে এই যে নিউক্লিয়াসের পর আর কোষ ঝিল্লি পর্যন্ত এই যে পুরা যে আমরা জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা কি সাইটোপ্লাজম না? এই জায়গাটা কার? এই জায়গাটা কার? এই জায়গাটা হলো সাইটোপ্লাজমের। তাহলে এই জায়গাটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। এখন আমি বলছিলাম, যখন সাইটোপ্লাজমের জায়গায় কেউ চলে আসবে, সে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হয়ে যাবে। তাহলে এখানে যে একটা অঙ্গ তৈরি হলো, একটা অঙ্গাণু তৈরি হলো, এই অঙ্গাণুটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। কারণ এটা কোথায় আছে? এটা সাইটোপ্লাজমে আছে। যখন এই যে নিউক্লিয়াসের বাইরের যে কোনো জায়গায়, যে কোনো জায়গাটি কার জায়গা? সাইটোপ্লাজমের জায়গা। আর যেহেতু সাইটোপ্লাজমে এই অঙ্গটা আছে, সরি অঙ্গাণুটা আছে, তাহলে আমরা এই অঙ্গাণুকে কি বলবো? আমরা এই অঙ্গাণুকে বলবো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখন এই অঙ্গাণুর নাম কি? এর নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি বললাম? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো, এর নাম হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটাও মনে রাখা কিন্তু অনেক সহজ, নামটাও মনে রাখা অনেক সহজ। খেয়াল করো, এটাও কি এরকম দেখতে সুতার মতো পেঁচাপেচি না? দেখো, এটাও কি সুতার মতো পেঁচাপেচি। তাহলে আমরা জানি যে সুতার মতো পেঁচাপেচি মানে হলো রেটিকুলাম। যেমন এই যে আমাদের নিউক্লিয়াসের ভিতরে যে পেঁচাপেচি সুতার মতো, ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তু আরেক নাম কি ছিল? নিউক্লিয়ার রেটিকুলাম। তাই তো? তাহলে এটাকে আমরা কি বলবো? দেখো, রেটিকুলাম বলবো, কারণ এটাও কি সুতার মতো পেঁচাপেচি, সুতার মতো পেঁচানো হয় কি না হয়। খেয়াল করো, এটাও কি আমাদের সুতার মতো দেখতে। কার মতো? সুতার মতো। এজন্য কি বলতেছি? রেটিকুলাম। এখন বিজ্ঞানী এন্ডো এটা সর্বপ্রথম খেয়াল করেন, দেখতে পান, এই জন্য ওনার নাম অনুসারে বলা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বুঝতে পারছো? মনে থাকবে? তাহলে কি বললাম শুরুতে? খেয়াল করো, আমাদের একটা নিউক্লিয়াস ছিল। এই যে আমাদের একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের এগুলো কি? এগুলো হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন।
এটা যেহেতু সুগঠিত নিউক্লিয়াস, তাই সুগঠিত নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন তো থাকবেই। সেই নিউক্লিয়ার মেমব্রেন থেকে একটা অঙ্গাণু ডেভেলপড হইল। সেই অঙ্গাণুটার নাম আমরা কি বলতেছি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এই অঙ্গাণুটার নাম কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন খেয়াল করো, আমি তোমাদেরকে বলছিলাম প্রথম ভিডিওতে যে আমাদের এই যে নিউক্লিওলাস, এই নিউক্লিওলাসের কাজ হলো রাইবোজোম তৈরি করা। তো নিউক্লিওলাস যে রাইবোজোমগুলো তৈরি করে, সেই রাইবোজোমগুলো কি হয় আমাদের এরকম বাইরে কিন্তু থাকে, বুঝছো? সাইটোপ্লাজমে এরকম ছড়ানো ছিটানো থাকে। এই এগুলো সব কি? এগুলো সব হচ্ছে আমাদের রাইবোজোম। এই যে রাইবোজোমগুলো এরকম বাইরে ছড়ানো ছিটানো আছে, বুঝতে পারছো? আচ্ছা, এইভাবে খেয়াল করো, এইভাবে খেয়াল করো। মনে করো এখানেও আমাদের যে নিউক্লিয়ার মেমব্রেনটা আছে, সেই নিউক্লিয়ার মেমব্রেন থেকে মনে করো আমাদের মনে করো তুমি আমাদের এরকম আরেকটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয়েছে। মনে করো ধরো এরকম আরেকটা কি হইলো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হলো। তৈরি হওয়ার পর কি হয়? এই যে আমাদের যে নিউক্লিয়ার মেমব্রেনের সাথে যে যুক্ত ছিল, সেই অংশটা ছিঁড়ে যায়। তো যদি ছিঁড়ে যায়, তাহলে এইখানে যে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আমরা পাচ্ছি, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি ছিঁড়ে বাইরে চলে আসবে না? তাহলে খেয়াল করো, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আমাদের খুলে কোথায় চলে আসবে? বাইরে চলে আসবে। তাহলে আমরা বাইরের দিকে এঁকে দেখাই তোমাদের। এই যে বুঝছো? তাহলে কি বললাম যে আমাদের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো আছে, সেগুলো এরকম নিউক্লিয়ার মেমব্রেনের সাথে কানেক্টেড থাকতেও পারে, আবার নিউক্লিয়ার মেমব্রেন থেকে কি হইতে পারে? বিচ্ছিন্ন হয়ে যাইতে পারে। বুঝাইতে পারলাম কি? তাহলে নিউক্লিয়ার মেমব্রেন গুলো আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো আমাদের নিউক্লিয়ার মেমব্রেনের সাথেও সংযুক্ত থাকতে পারে, আবার নিউক্লিয়ার মেমব্রেন থেকে বিচ্ছিন্ন হয়েও কোষের মধ্যে থাকতে পারে। আরেকটা জিনিস মনে রাখো, আমাদের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো তৈরি হচ্ছে, এরা সাধারণত নিউক্লিয়াস থেকে শুরু হয়ে, নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু হয়ে, এরা সাধারণত নিউক্লিয়াসের মেমব্রেন থেকে শুরু হয়ে দেখো কোষ ঝিল্লি পর্যন্ত, দেখছো এটা কি? এটা আমাদের কোষ ঝিল্লি না? কোষ ঝিল্লি পর্যন্ত বিস্তৃত থাকে। তাহলে এদের বিস্তৃতিটা কেমন? এরা নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু হয়ে কোষ ঝিল্লি পর্যন্ত এদের বিস্তৃতিটা। সবাই ম্যাক্সিমামই এইরকম নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু হয়ে কোষ ঝিল্লি পর্যন্ত, অনেকে নাও যাইতে পারে, কিন্তু বেশিরভাগেরই বিস্তৃতিটা কতটুক থেকে কতটুক পর্যন্ত? নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু হয়ে কোষ ঝিল্লি পর্যন্ত। তারপর আরেকটা জিনিস কি বললাম, সবাই যে নিউক্লিয়ার মেমব্রেনের সাথে কানেক্টেড থাকবে এমনটা না, অর্গানটা তৈরি হওয়ার পর নিউক্লিয়ার মেমব্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে। তো এই গেল আমাদের কি দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কথাবার্তা। আরো একটু আমরা জানবো, আর কি জানবো খেয়াল করো। এই যে রাইবোজোমগুলো দেখতেছো, দেখা যায় রাইবোজোমগুলা এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে গিয়ে লেগে থাকে। তো ধরো এইখানকার কিছু রাইবোজোম এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে আছে। তাহলে রাইবোজোম যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে, এখন তুমি যদি এইটার গায়ে এরকম করে স্পর্শ করো, তাহলে কিন্তু তুমি
দেখবা যে উঁচু নিচু হয়ে আছে, এবড়ো থেবড়ো হয়ে আছে। আর এইখানে যে রাইবোজোমটা আছে, এইখানে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আছে, বা এখানে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আছে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি তুমি হাত দাও, তাহলে দেখবা এখানে কিন্তু আমাদের আর ওই এবড়ো থেবড়ো ফিলটা হচ্ছে না, মসৃণ ফিল হচ্ছে। আর এইখানে যদি হাত দেই তাহলে আর মসৃণ ফিল হবে না। তো যে সকল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে থাকে, এই জন্য সেই সকল এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যে সকল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে থাকে না, তাদেরকে বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা আমাদের কি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এটা কি, এটার কথা যদি তোমাকে বলি, এটা কি বলতে পারো? এটাকে তুমি বলতে পারো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটাকে বলতে পারি আমরা কি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, এরপরে আপনি খেয়াল করো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো থেকে আবার আরেকটা অঙ্গাণু তৈরি হয়, সেটা দেখতে এইরকম। খেয়াল করো, এটা ছিল আমাদের কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এই যে এখানে দেখতেছো, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এরকমের একটা অঙ্গাণু তৈরি হয়, যদি চারপাশে এরকম গোল গোল কিছু থাকে। এখন এই অঙ্গাণুটাকে বলা হয় গোলজি বস্তু। কি বলা হয়? গোলজি বস্তু বা বডি। গোলজি বস্তু বা গোলজি বডি। গোলজি বডি মনে থাকবে কি বললাম? ধারাটা মনে থাকবে তো? আমাদের আগে যদি একটা সুগঠিত নিউক্লিয়াস হয়, তাহলে সুগঠিত নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন থাকে। নিউক্লিয়ার মেমব্রেন থেকে আমাদের একটা অঙ্গাণু ডেভেলপড হয়, যেই অঙ্গাণুটাকে আমরা বলতেছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি রাইবোজোম লেগে থাকে, তাহলে তার নাম হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যদি এর গায়ে রাইবোজোম লেগে না থাকে, তাহলে তার নাম হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আবার আরেকটা অঙ্গাণু ডেভেলপড হয়, যাকে আমরা বলতেছি গোলজি বস্তু বা গোলজি বডি। গোলজি বস্তু বা গোলজি বডি। এই অঙ্গাণুতে খেয়াল করো, এই যে দেখতে এইরকম। খেয়াল করছো? এটা দেখতে এই যে এইরকম। তারপরে এখন একটু মজার ব্যাপার খেয়াল করো। এখন একটু মজার একটা ব্যাপার তোমাদেরকে বলি, দেখো তো, কমন সেন্স খাটা। যদি আমার নিউক্লিয়ার মেমব্রেনটা না থাকতো, যদি আমার এখানে নিউক্লিয়ার মেমব্রেনটা না থাকতো, তাহলে কি আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকা সম্ভব হইতো? না, কারণ নিউক্লিয়ার মেমব্রেন থেকে আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা তৈরি হয়েছে। আবার আমার যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না থাকে, তাহলে কি আমার গোলজি বডি তৈরি হবে? অ্যান্সার হলো না, গোলজি বডি তৈরি হওয়া সম্ভব নয়। তাহলে এখন মজার ব্যাপার খেয়াল করো তো, আমরা কি একটু আগেই এই যে আমাদের আদিকোষ পড়লাম না? এখন তুমি খেয়াল করো তো, আমাদের আদিকোষের চারপাশে কি নেই? কোনো নিউক্লিয়ার মেমব্রেন নেই। তো যেহেতু আমাদের আদিকোষের চারপাশে কোনো নিউক্লিয়ার মেমব্রেন নেই,
তাহলে আমাদের আদি কোষে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে? অ্যান্সার হলো না। যেহেতু নিউক্লিয়ার মেমব্রেন নাই, তাই আদি কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলামও নেই। আমাদের যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নেই, তাহলে কি আমাদের গোলজি বস্তু থাকবে? অ্যান্সার হলো না। আমাদের কি নেই? গোলজি বস্তুও নেই। বুঝছো? তাহলে আমরা কি আদি কোষে এই বৈশিষ্ট্যগুলো অ্যাড করতে পারবো না, লিখতে পারবো না যে আদি কোষে কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নেই, আদি কোষে কোনো গোলজি বস্তু নেই। তো যখন আমরা এই লাইনগুলো দেখি আমরা কিন্তু অনেক কনফিউজড হয়ে যাই, কিন্তু এগুলো কিন্তু দেখো একদম লজিক্যাল লাইন, এবং এগুলো মুখস্থ করার কোনো বিষয় না, এগুলো এমনিতেই আমাদের মনে থাকবে। আমরা কি দেখলাম, আমরা কি খেয়াল করলাম, যে একটা সুগঠিত নিউক্লিয়াস আগে থাকা লাগবে, সেই সুগঠিত নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন থেকে আমাদের তৈরি হবে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের হতে পারে, একটি হতে পারে মসৃণ, একটি হতে পারে অমসৃণ। মসৃণ কোনটা? যেটার গায়ে কোনো রাইবোজোম নাই। অমসৃণ কোনটা? যেটার গায়ে রাইবোজোম আছে। আর এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আবার আমাদের তৈরি হয় কি? গোলজি বস্তু। তাই যাদের নিউক্লিয়ার মেমব্রেনই নাই, তাদের নিশ্চয়ই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আসার কোনো প্রশ্নই আসে না। যাদের নিউক্লিয়ার মেমব্রেনই নাই, তাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামও নাই। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই মানে গোলজি বস্তুও নাই। বুঝছো? তোমার যদি বউই না থাকে, তাহলে বাচ্চা চিন্তা করে লাভ নাই। আগে বিয়ে করতে হবে, বউ থাকতে হবে, তারপর তুমি বাচ্চার মালিক হতে পারবে। তো আদি কোষের যেহেতু নিউক্লিয়ার মেমব্রেনই নাই, তাই আদি কোষের এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু, এদের চিন্তা করেও কোনো লাভ নাই। এগুলা যদি পেতে চায়, তাহলে তাকে আগে নিউক্লিয়াসটাকেই সুগঠিত করতে হবে। তার নিউক্লিয়াস যেহেতু সুগঠিত নয়, সেই জন্য তার কোষে আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হিসেবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পাই না, গোলজি বস্তুও পাই না। বুঝতে পারলে? আচ্ছা, তো চলো আমরা কিন্তু আদিকোষ পড়ে ফেলছিলাম, কিন্তু তারপরেও আমরা এই পয়েন্টগুলো আবার একটু তোমাকে মনে করাই দিলাম। এখন আমরা আবার একটু কোথায় যাব? আমাদের প্রকৃত কোষে কিন্তু ফেরত যাব। আমরা দেখবো যে আর কি কি অঙ্গাণু আমাদের প্রকৃত কোষে আছে। তো খেয়াল করো এখন তুমি এই রকম একটা পর্যায় পর্যন্ত কিন্তু আমরা আসলাম। এখন কোষের বাইরে দুইটা, তুমি এটাকে মূলত ভাই ব্যাকটেরিয়া থাকে, তো আমরা জটিল কনসেপ্টে না গিয়ে আমরা ইজি ভাবে বোঝার চেষ্টা করি। তুমি খেয়াল করো, কোষের বাইরে দুইটা অঙ্গাণু আছে। একটা হচ্ছে এই রকম দেখতে, এই যে এরকম। যেটাকে আমরা বলি মাইটোকন্ড্রিয়া। তোমাকে আরেকটি কথা বলে রাখি, এখানে আমরা যে চিত্রগুলো আঁকতেছি, এদের ইন্ডিভিজুয়ালি কিন্তু আমরা আবার পড়বো। বুঝছো? এদেরকে আবার আমরা আলাদা আলাদা ভাবে কিন্তু পড়বো, তখন আমরা এদের সম্পর্কে অনেক ডিটেইলস জানবো। এখন আমরা কিন্তু একটা প্রকৃত কোষে কি কি থাকে সেই জিনিসগুলো জানতেছি। বুঝছো? জাস্ট মনে করো যে কি বলবো, প্রথম পরিচয়, জাস্ট নামগুলো দেখতেছি, কি কি থাকে একটা কোষের মধ্যে সেগুলো জানতেছি। পরবর্তীতে কিন্তু আমরা ডিটেইলস জানবো। তাই তোমার এখনই হতাশ হওয়ার কিছু নাই বা ভয় পাওয়ার কিছু নাই। তুমি এখন শুধু জাস্ট পরিচয়টা জেনে নাও, পরে আমরা অন্য ভিডিওতে আমরা এদের সম্পর্কে ডিটেইলস জানবো। দেখা যাবে আমরা যে একটা ভিডিওতে হয়তো আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু এই দুটো নিয়ে পড়লাম, একটা ভিডিওতে হয়তো আমরা সম্পূর্ণভাবে এই মাইটোকন্ড্রিয়া নিয়ে পড়লাম। এভাবে প্রত্যেকটা অঙ্গাণু নিয়েই কিন্তু আমরা জানবো আলাদা আলাদা ভাবে। কিন্তু এখন আমরা একটু প্রাইমারি ভাবে জানি যে একটা কোষের মধ্যে আসলে কি কি থাকে।
আর সেগুলো আসলে আসছে কোন সিকোয়েন্স অনুযায়ী। যদি সিকোয়েন্সগুলো বুঝি তাহলে দেখা যাবে যে বৈশিষ্ট্যগুলো আমাদের আর মুখস্থ করা লাগতেছে না, বৈশিষ্ট্যগুলো আমরা বুঝে বুঝে লিখতে পারতেছি। তো এই যে এটা আমাদের কোষ ছিল, আর কোষের বাইরে এই যে একটা অঙ্গাণু দেখতে পাচ্ছ, এর নাম কি? এর নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এর নাম কি? মাইটোকন্ড্রিয়া। আরেকটা অঙ্গাণু আছে আমাদের, আরেকটা অঙ্গাণু আছে আমাদের, আচ্ছা এইরকম একটা অঙ্গাণু আমাদের আছে, এইটাকে আমরা বলি প্লাস্টিড। মনে থাকবে? এটাকে কি বলা হয়? প্লাস্টিড। এটা মূলত ক্লোরোপ্লাস্ট। তাহলে এটা হলো আমাদের প্লাস্টিড। তো এটাকে কি বললাম? মাইটোকন্ড্রিয়া। এটা কি? প্লাস্টিড। এখন আমাদের যে প্রাণীকোষটা দেখতে পাচ্ছ, এই প্রাণীকোষটা মাইটোকন্ড্রিয়াকে ভক্ষণ করে নেয়। কি করে? মাইটোকন্ড্রিয়াকে ভক্ষণ করে নেয়। আর আমাদের এখানে যে ক্লোরোপ্লাস্ট আছে, সেই ক্লোরোপ্লাস্টকে ভক্ষণ করে নিতে পারে না। বুঝছো? এখন তোমাকে একটা মজার ব্যাপার বলি, দেখো দেখো মনে হতে পারে যে আচ্ছা ভাই এই কোষ এই যে বাইরে থেকে মাইটোকন্ড্রিয়াকে কেন ভিতরে নিচ্ছে? দেখো আমরা বিভিন্ন কাজ করি, আমরা এই যে দৌড়াই, আমরা নিঃশ্বাস প্রশ্বাস নেই, আমরা খাবার খাই, আমরা বিভিন্ন কাজ করি। তো আমরা যখন বিভিন্ন কাজ করি তখন আমাদের কিন্তু শক্তি লাগে কাজ করার জন্য। আমাদের কি লাগে? দেখো শক্তি লাগে। আমরা বিভিন্ন যে কাজ করি সেই কাজগুলো করতে আমাদের দেহের শক্তির প্রয়োজন হয়, অর্থাৎ আমাদের কোষের শক্তির প্রয়োজন হয়। সেটা আমাদের নিঃশ্বাস নেওয়া থেকে শুরু করে আমরা যে খাবার খাই, খেলতে যাই, দৌড়াই, হাঁটি, চলাচল করি, যাই করি না কেন, কিসের দরকার হয়? শক্তির প্রয়োজন হয়। ওই শক্তিটা কোষকে সরবরাহ করে মাইটোকন্ড্রিয়া। কে সরবরাহ করে? মাইটোকন্ড্রিয়া। বুঝতে পারছো? আমি একটু পরে এই জিনিসটা আরো ডিটেলসে বুঝাবো যে আমাদের কোষের অনেক কাজ করতে হয়, আমাদের কোষকে অনেক কাজ করতে হয় যাতে করে আমরা ঠিকঠাক মতো চলতে পারি, হাঁটতে পারি, দৌড়াইতে পারি, নিঃশ্বাস নিতে পারি, খাবার খেতে পারি। আমরা যাতে ঠিকঠাক মতো চলাচল করতে পারি সেই জন্য আমাদের কোষকে অনেক কাজ করতে হয়। আর কোষকে এই যে সকল কাজগুলো আমাদের কোষ যে সকল কাজগুলো করবে, এই কাজগুলো করতে কোষের যে শক্তির প্রয়োজন হয় সেই শক্তিটাই মূলত সরবরাহ করে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া হচ্ছে আমাদের কোষের শক্তি ঘর বা পাওয়ার হাউস। তো আমাদের কোষ কি ধরনের কাজ করবে, সেই কাজের জন্য যে শক্তিটা লাগবে সেই শক্তিটা কে সরবরাহ করবে? সেই শক্তিটা সরবরাহ করবে মাইটোকন্ড্রিয়া। এই জন্য বাইরে থেকে একটা প্রাণীকোষ কি করে? মাইটোকন্ড্রিয়াকে নিয়ে নেয়। তাহলে আমাদের প্রাণীকোষের মধ্যে আমরা কি কি পাবো? আমরা প্রাণীকোষের মধ্যে দেখতে পাবো অনেকগুলা ছোট ছোট কি মাইটোকন্ড্রিয়া, অনেকগুলা
মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এখানে আরেকটা অঙ্গাণু আঁকলাম না, এটাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট কি করে? এই ক্লোরোপ্লাস্টেই মূলত আমাদের সালোক সংশ্লেষণ যে পদ্ধতি আছে উদ্ভিদের, যে পদ্ধতিতে উদ্ভিদেরা গ্লুকোজ তৈরি করে, সালোক সংশ্লেষণ পদ্ধতিতে উদ্ভিদেরা কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে। আমরা ছোটবেলা থেকেই পড়ি কিন্তু যে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে, আর সেটা সে কেন করতে পারে? এই ক্লোরোপ্লাস্টের জন্য। ক্লোরোপ্লাস্টেই মূলত সালোক সংশ্লেষণ পদ্ধতিতে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ উৎপন্ন হয়। তো যদি একটা প্রাণী কোষ এই প্লাস্টিডকেও নিতে পারতো, তাহলে কিন্তু আমরাও নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারতাম, অর্থাৎ আমাদেরও সালোক সংশ্লেষণ হইতো। সালোক সংশ্লেষণ কি, এটা আমরা যখন চতুর্থ অধ্যায় পড়ব, মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কি কি হয়, কিভাবে শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ তৈরি হয়, সেটা আমরা পড়ব চতুর্থ অধ্যায়, জীবনী শক্তি অধ্যায়ের সময়। ঠিক আছে? তবে এখন আপাতত এই শব্দগুলো মাথার মধ্যে নিয়ে নাও যে এই যে ক্লোরোপ্লাস্ট আছে, এই ক্লোরোপ্লাস্টেই মূলত উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ তৈরি করতে পারে বা তৈরি করে। তো যাদের যে সকল কোষে এই যে প্লাস্টিড থাকবে, তারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারবে, আর যাদের এই প্লাস্টিড থাকবে না, তারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করতে পারবে না। যেমন আমাদের যে কোষ, সেই কোষে কিন্তু প্লাস্টিড নাই, এই জন্য আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারি না, অর্থাৎ গ্লুকোজ তৈরি করতে পারি না। বুঝাইতে পারলাম? আচ্ছা, এছাড়াও আমাদের প্রাণী কোষে আরেকটা এরকমের অঙ্গাণু থাকে, এরকম নল, এরকম দুইটা নল, যেটাকে সেন্ট্রিওল বলা হয়। যেটাকে কি বলা হয়? সেন্ট্রিওল। তো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা আদর্শ প্রাণী কোষ। বুঝছো? তাহলে এখন দেখো তো, এইখান থেকে কি তুমি প্রকৃত কোষের বৈশিষ্ট্য লিখতে পারবে না? প্রাণী কোষের বৈশিষ্ট্য যা, প্রকৃত কোষের বৈশিষ্ট্য তো তাই। তাহলে একটা প্রাণী কোষে আমরা কি কি দেখতে পাচ্ছি দেখো তো। এখান থেকে আমরা প্রকৃত কোষের বৈশিষ্ট্যগুলো কি কি বলতে পারি? যে একটি প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তুগুলো আবদ্ধ থাকে। তারপরে কি বলতে পারবো দেখো, এইখানে আমাদের যে সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমে কি কি থাকে? সাইটোপ্লাজমে সকল ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, সেটা মসৃণ অমসৃণ দুইটাই। তাহলে একটা প্রকৃত কোষের সাইটোপ্লাজমে সকল ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু উপস্থিত, যেমন এদের সাইটোপ্লাজমে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, গোলজি বস্তু থাকে, তারপর মাইটোকন্ড্রিয়া থাকে, তারপর সেন্ট্রিওল থাকে। বলো, এই কথাগুলো কি নিজের মতো করে লিখতে পারবে কিনা? তারপরে খেয়াল করো, এদের যে ক্রোমোজোম, এটা যেহেতু একটা সুগঠিত নিউক্লিয়াস, তাহলে এদের যে ক্রোমাটিন তন্তুটা থেকে যে ক্রোমোজোম তৈরি হবে, সেই ক্রোমোজোমে কি কি থাকবে? সেই ক্রোমোজোমে নিশ্চয়ই ডিএনএ থাকবে, আবার প্রোটিনও থাকবে। কিন্তু আমরা একটু আগে পড়লাম যখন আদিকোষে কি, আদিকোষের যে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমে কি ডিএনএ থাকতো? থাকতো। প্রোটিন থাকতো? থাকতো না। কিন্তু এখানে যে ক্রোমোজোম, সেখানে ডিএনএও থাকবে, আবার প্রোটিনও থাকবে। বুঝছো? তারপরে খেয়াল করো, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, আমাদের যে আদিকোষ, সেই আদিকোষে 70S রাইবোজোম থাকে, আর আমাদের যে প্রাণী কোষ বা প্রকৃত কোষ,
সেই প্রকৃত কোষে কিন্তু 18S রাইবোজোম থাকে। এখন 70S আর 18S কি এটা এখন তোমার জানার দরকার নেই, তুমি শুধু মনে রাখবা একটু যে আমাদের যে আদি কোষ সেখানে 70S রাইবোজোম থাকে, আর আমাদের যে প্রকৃত কোষ সেখানে 18S রাইবোজোম থাকে। ঠিক আছে, তো আমাদের যে টার্গেট ছিল একটা প্রকৃত কোষ এবং একটা অপ্রকৃত কোষের বৈশিষ্ট্যগুলো পড়া। আমি আশা করি তুমি কিন্তু এতটুকু আলোচনা থেকেই সেই দুইটা বৈশিষ্ট্য এখন সুন্দর মতো বলতে পারবে। ঠিক আছে, তারপরেও আমি এই ক্লাসের শেষের দিকে আবার পাওয়ার পয়েন্ট স্লাইড থেকে কিন্তু এই কথাগুলো আবার তোমাকে রিপিট করাই দিব, মনে করাই দিব। কিন্তু আমি বিশেষ করে তুমি যদি এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো তাহলে কিন্তু তোমার এই বৈশিষ্ট্যগুলো এখন তুমি 2-4 লাইন এমনিতে নিজে থেকেই লিখতে পারবে। সেটা পার্থক্য আকারে চাক তাও তুমি বলতে পারবে, সেটা এমনিতেই লিখতে বলুক তাও তুমি আশা করি লিখতে পারবে। তো যাক, আমরা তারপরে এখন আমরা কি করব, এখন আমরা একটু প্রাণী কোষটা যেহেতু দেখলাম, আমরা এখন একটু উদ্ভিদ কোষের চিত্রটাও দেখে ফেলবো যে একটা আদর্শ উদ্ভিদ কোষ এ কি কি উপাদান থাকে। ঠিক আছে, চলো তাহলে আমরা এখন একটু একটা আদর্শ উদ্ভিদ কোষে কি কি উপাদান থাকে সেই জিনিসগুলো একটু দেখে নিই। দেখো, খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের একটা উদ্ভিদ কোষের কোষ ঝিল্লি। এটা কি বললাম, দেখো এটা হচ্ছে একটা কোষ ঝিল্লি। এখন আমাদের প্রাণী কোষেও কিন্তু আমরা কোষ ঝিল্লি দেখেছিলাম, উদ্ভিদ কোষেও আমরা কি করলাম, কোষ ঝিল্লি আঁকলাম। এখন আমরা এখানে একটা ডিফারেন্স পাবো আমাদের প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের মাঝে। সেটা হচ্ছে প্রাণী কোষে শুধুমাত্র কোষ ঝিল্লি ছিল, প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর ছিল না। কিন্তু আমাদের উদ্ভিদ কোষে আমরা কোষ প্রাচীর পাবো। কি পাবো, উদ্ভিদ কোষে কি পাবো, কোষ প্রাচীর পাবো। খেয়াল করো, এই যে দেখো প্রাণী কোষের বাইরে দিয়ে আমি একটা প্রাণী কোষের বাইরে দিয়ে আমি একটা এরকম আবরণ আঁকলাম। ঠিক আছে, তো এই আবরণটাকে আমরা বলতেছি কোষ প্রাচীর। এটা হলো কি, কোষ প্রাচীর। তার ভিতরেরটা কি, তার ভিতরে এটা হলো কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি। তো আমাদের প্রাণী কোষে শুধুমাত্র কোষ ঝিল্লি থাকে, কোষ প্রাচীর থাকে না। কিন্তু উদ্ভিদ কোষে কি থাকে, কোষ প্রাচীর থাকে। আচ্ছা কেন থাকে একটু খেয়াল করো তো, এটা বোঝাও অনেক সহজ। দেখো, যারা প্রাণী রয়েছে তারা কিন্তু বিপদে পড়লে দৌড় দিতে পারে, বুঝছো? যদি তারা বিপদে পড়ে তাহলে তারা দৌড় দিতে পারে। বলতে আমি কি বোঝাচ্ছি, ধরো ঝড় বৃষ্টি বৈরী আবহাওয়া তৈরি হলো, তাহলে তখন আমরা হেঁটে একটা নির্দিষ্ট আশ্রয়স্থলে আসতে পারি, এসে আমাদের নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি। কিন্তু উদ্ভিদরা কিন্তু দৌড় দিতে পারে না। তারা যখন বিপদে পড়ে তখন তারা দৌড় দিতে পারে না, ওখানেই তাদের থাকতে হয়।
এই জন্য তাদের ভিতরের অর্গানগুলো যাতে ঠিক থাকে, তাদের কোষ যাতে ঠিক থাকে, সেই জন্য বাইরে একটা শক্ত আবরণ থাকে। সেই শক্ত আবরণটাকেই আমরা বলতেছি কি? কোষ প্রাচীর। আশা করি বুঝতে পারছো যে যেহেতু প্রাণীরা ঝড় বৃষ্টি বৈরী আবহাওয়া বা বিপজ্জনক যদি পরিস্থিতিতে পড়ে, তাহলে তারা দৌড়ে পালায় আসতে পারে, অর্থাৎ তারা একটা আশ্রয়স্থলে এসে নিজেকে সুরক্ষিত রাখতে পারে। কিন্তু যে উদ্ভিদ, সে কিন্তু হাঁটাচলা করতে পারে না, তাই তাকে ওখানে থেকেই ওই পরিস্থিতি মোকাবেলা করতে হয়। এই জন্য তার কোষের চারপাশে সে একটা শক্ত আবরণ দিয়ে রাখে, যেটাকে আমরা বলতেছি কোষ প্রাচীর। ঠিক আছে, তাহলে কোষ প্রাচীর থাকে একদম বাইরে, তার ভিতরে থাকে কি? কোষ ঝিল্লি। তারপর অন্য জিনিসপাতিগুলো সিমিলার। দেখো আমাদের উদ্ভিদ কোষে আরেকটা ইম্পর্টেন্ট একটু বৈশিষ্ট্য আগে বলে নিই। উদ্ভিদ কোষের মাঝখানে বড় একটা কোষ গহ্বর থাকে। এটাকে বলা হচ্ছে কি? কোষ গহ্বর, মানে কোষের ভিতরের ফাঁকা জায়গা, খাল। গহ্বর মানে তুমি বলতে পারো কি? খাল, গর্ত। কোষের ভিতরে একটা এরকম গহ্বর থাকে, বড় করে কোষ গহ্বর থাকে। আমাদের যে প্রাণী কোষ ছিল, আমরা যে প্রাণী কোষটা পড়লাম, এই প্রাণী কোষেও কিন্তু আমাদের এইরকম কোষ গহ্বর থাকে, তবে সেগুলা ছোট ছোট, সেগুলা অনেক কি? ছোট ছোট কোষ গহ্বর থাকে। প্রাণী কোষে অনেক ছোট ছোট কোষ গহ্বর থাকে। কিন্তু আমাদের যে উদ্ভিদ কোষ, সেই উদ্ভিদ কোষে দেখো একদম কেন্দ্রে যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা খেয়াল করব একটা বড় করে কোষ গহ্বর আছে। তাহলে আমাদের যে প্রাণী কোষ, সেখানে ছোট ছোট কোষ প্রাচীর, কোষ গহ্বর থাকে, আর আমাদের যে উদ্ভিদ কোষ, সেখানে বড় করে একটা কোষ গহ্বর থাকে। তো এই জন্য কোষের যে নিউক্লিয়াসটা, সেটা তো কেন্দ্রে থাকার কথা, মাঝখানে থাকার কথা, কিন্তু যেহেতু কেন্দ্রে আমাদের একটা বড় কোষ গহ্বর আছে, সেই জন্য আমাদের নিউক্লিয়াসটা কি করে? দেখো, কোষ ঝিল্লির কাছাকাছি থাকে, বুঝছো? অর্থাৎ এই যে সাইডগুলা দিয়ে থাকে। তো এটাকে আমরা বইয়ের ভাষায় বলতেছি কোষ ঝিল্লির কাছাকাছি থাকে। তাহলে খেয়াল করো, এখানে আমাদের কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। আমরা নিউক্লিয়াস একটা এঁকে ফেলি, খেয়াল করো। তোমরা বাসায় সুন্দর করে আঁকবে সময় নিয়ে, আমার আঁকা অনেক খারাপ। তোমরা বাসায় সুন্দর করে করে আঁকবে। এই যে, তাহলে এখানে একটা কি আঁকলাম? দেখো, নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াস, এগুলো কি? নিউক্লিওলাস। এগুলো হচ্ছে আমাদের নিউক্লিওলাস। এগুলো কি? ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তু। আর এগুলো কি? নিউক্লিওপ্লাজম। এগুলো হচ্ছে আমাদের নিউক্লিওপ্লাজম। বুঝছো? তাহলে কোষের ভিতরের যে গহ্বর, তাকে আমরা বলতেছি কোষ গহ্বর। আর কোষ গহ্বরটা যেহেতু একদম কেন্দ্রে, তাই কেন্দ্রে থাকার কথা নিউক্লিয়াসের, কিন্তু ওখানে তো আর জায়গা নাই, ওখানে একটা গর্ত হয়ে আছে। এই জন্য নিউক্লিয়াসটা থাকে কি? দেখো, কোষ ঝিল্লির পাশে। দেখছো, এই যে কোষ ঝিল্লি আর এই যে নিউক্লিয়াস। তো আগের মতো আবারও, যেহেতু সুগঠিত নিউক্লিয়াস আছে, তাই নিউক্লিয়াসে এই যে নিউক্লিয়ার মেমব্রেন থেকে কি তৈরি হবে বলো? এই তো জোরে করে বলতেছো, সাবাস। হ্যাঁ, তৈরি হবে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে এটা হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথা থেকে শুরু হয়ে কত দূর পর্যন্ত যায়? আমরা জানি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের বিস্তৃতি হইল নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু হয়ে কোষ ঝিল্লি পর্যন্ত। ঠিক আছে, এই যে নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু হয়ে কোষ ঝিল্লি পর্যন্ত গেল। এখন আমরা আবার জানি যে কিছু কিছু দেখা যাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উৎপত্তি হয়েছে তাদের, বা তারা তৈরি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন থেকে, কিন্তু সেইখান থেকে ছিটকে বাইরে কোষে এসে থাকবে। তো আমরা এরকম দুই একটা এইদিকে দেখাই যে এই যে আমাদের একটা
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা আমাদের কি একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর আমরা কি পড়লাম দেখো, মনে আছে? যে দেখা যাবে কিছু কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে থাকবে, আর কিছু কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে থাকবে না। যে সকল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে থাকে তাদেরকে আমরা বলি কি? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যে সকল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে থাকে না তাদেরকে আমরা কি বলি? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো সেম এখানেও দেখা যাবে কোনটার গায়ে এরকম রাইবোজোম লেগে আছে, আর কোনটার গায়ে এরকম রাইবোজোম লেগে হয়তো থাকবে না। বুঝতে পারছো? তো কোনটার গায়ে রাইবোজোম লেগে থাকবে আর কোনটার গায়ে রাইবোজোম লেগে থাকবে না। তো এটার গায়ে ধরো এরকম রাইবোজোম লেগে আছে, এটার গায়েও তো আছে দিলাম, তো আচ্ছা আরেকটা কি যেটার গায়ে দিব যে কোনো রাইবোজোম লেগে থাকবে না। ঠিক আছে, ধরো এখানে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আঁকলাম যার গায়ে কোনো রকম কোনো কি নেই, রাইবোজোম লেগে নেই। তাহলে এইটা হলো আমাদের মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এটা হচ্ছে আমাদের কি? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে এইখানে আমাদের উদ্ভিদের যে কোষ, সেই কোষটাকেও তো বিভিন্ন কাজ করতে হয়, আর সেই কাজগুলো করার জন্য তারও নিশ্চয়ই কিসের দরকার হয়? শক্তির দরকার হয়। সেই শক্তিটা যোগান দিবে কে? সেই শক্তিটা যোগান দেওয়ার জন্য লাগবে কি? লাগবে হলো মাইটোকন্ড্রিয়া। একটু আগে আমরা দেখলাম যে মাইটোকন্ড্রিয়া কোষের কাজ করার জন্য যাবতীয় যা শক্তি লাগে সেইটা প্রোভাইড করে কে? মাইটোকন্ড্রিয়া। আচ্ছা তুমি চিন্তা করো, দেখো এই যে আমি এখানে মনে করো ভিডিও করতেছি, এখানে আমার আলো লাগতেছে, তারপরে সাউন্ড রেকর্ড হচ্ছে একটা রেকর্ডারে, সেই রেকর্ডারটা লাগতেছে, পিসি দিয়ে তারপরে ভিডিওগুলো এডিট করা হয়, তাহলে পিসি চালাইতে হয়। তো এই যে এত কিছু কাজ করতে হচ্ছে, তো এই কাজগুলো করতে শক্তি পাচ্ছে কোথা থেকে? দেখো এই যে লাইট জ্বলতেছে, আলো জ্বলতেছে, এই যে কম্পিউটার চলতেছে, এই যে মাইক্রোফোন রেকর্ড করতেছে, তো এই কাজগুলো তারা করতে পারতেছে কোন শক্তির জন্য? বিদ্যুৎ শক্তির জন্য না। যদি এখন বিদ্যুৎ না থাকে, যদি ইলেকট্রিসিটি না থাকে, তাহলে কি এগুলো চলবে না? তাহলে বিদ্যুৎ শক্তিটা আসতেছে বিধায় আমাদের এই কাজগুলো হচ্ছে। ঠিক সেম ভাবে কোষ যে কাজটাই করুক না কেন, কোষ শ্বসন কাজ সম্পূর্ণ করুক, কোষ সালোক সংশ্লেষণ সম্পূর্ণ করুক, যে কাজটাই করুক না কেন, কোষের কি লাগবে? শক্তি লাগবে। আর ওই শক্তিটা প্রোভাইড করবে কে? ওই শক্তিটা সরবরাহ করবে কে? ওই শক্তিটা সরবরাহ করবে হলো মাইটোকন্ড্রিয়া। এই জন্য প্রাণী কোষের মাইটোকন্ড্রিয়া লাগে, আবার উদ্ভিদ কোষেও আমাদের কি লাগবে? মাইটোকন্ড্রিয়া লাগবে। বুঝছো? তাহলে আমাদের উদ্ভিদ কোষে আমরা কি পাবো? মাইটোকন্ড্রিয়া পাবো। এই যে আমার উদ্ভিদ কোষ, এই যে আমার মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এরকম দুই একটা মাইটোকন্ড্রিয়া তুমি এঁকে দিবে। তারপর দেখো আমরা জানি উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। আর সালোক সংশ্লেষণ কোথায় ঘটে? একটু আগেই বললাম, কোথায় ঘটে? প্লাস্টিডে বা ক্লোরোপ্লাস্টে। ঠিক আছে, এই জন্য উদ্ভিদ কোষও দেখা যাবে বাইরে থেকে কি করবে? ক্লোরোপ্লাস্টকে ভক্ষণ করবে, ক্লোরোপ্লাস্টকে নিজেদের মধ্যে ঢুকাই নেবে। তাহলে এখানে আমরা একটা ক্লোরোপ্লাস্ট এঁকে ফেলি।
ঠিক আছে, এই তাহলে এটা হচ্ছে আমাদের একটা উদ্ভিদ কোষ। ঠিক আছে, বাস। তো এখন তুমি যদি এই এই চিত্রগুলো মাথার মধ্যে নিতে পারো, দুই একবার যদি তুমি আঁকো, তাহলে কিন্তু তুমি অনেকগুলা কোশ্চেনের অ্যান্সার কিন্তু বলতে পারবে। যেমন প্রথমত তুমি তো বলতে পারবে অবশ্যই যে একটা প্রকৃত কোষ কাকে বলে, আদি কোষ কাকে বলে, পারবে তুমি। তারপর তুমি একটা প্রাণী কোষের ব্যাখ্যা দিতে পারবে, একটা উদ্ভিদ কোষের ব্যাখ্যা দিতে পারবে। যদি বলা হয় যে একটা উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করে ব্যাখ্যা দাও, তুমি সুন্দর মতো একটা উদ্ভিদ কোষ আঁকবে, এই যে উদ্ভিদ কোষ আঁকে ফেলবে। যদি বলা হয় প্রাণী কোষের চিত্র এঁকে ব্যাখ্যা করো, এরকম সুন্দর করে তুমি একটা প্রাণী কোষ এঁকে ফেলবে। তারপর তোমার যদি প্রশ্নের পরীক্ষায় বলা হয় যে দেখো কিভাবে তুমি সুন্দর করে একটা প্রাণী কোষ এঁকে ফেলবে। আবার যদি আমার প্রশ্নে বলা হয় যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য কি, তাহলেও কিন্তু তুমি সেটা লিখতে পারবে যে একটা উদ্ভিদ কোষ কাকে বলে, একটা প্রাণী কোষ কাকে বলে। পার্থক্যগুলো বলতে পারবে না? খেয়াল করো, আমাদের প্রাণী কোষে কি থাকে না, খেয়াল করো, আমাদের প্রাণী কোষে কোনো প্লাস্টিড থাকে না বা ক্লোরোপ্লাস্ট থাকে না। যেহেতু প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না, তাই প্রাণীরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। আবার অন্যদিকে যদি আমরা একটা উদ্ভিদ কোষের কথা চিন্তা করি, তাহলে উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, তাই উদ্ভিদরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। প্রাণী কোষে কোষ গহ্বর দেখো ছোট ছোট কোষ গহ্বর থাকে, আর উদ্ভিদ কোষে আমাদের অনেক বড় কোষ গহ্বর থাকে। এগুলা কি প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য। যদি আমরা মিলের জায়গা চিন্তা করি, প্রাণী কোষেও একটা সুগঠিত নিউক্লিয়াস থাকে, উদ্ভিদ কোষেও একটা সুগঠিত নিউক্লিয়াস থাকে। প্রাণী কোষেও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, উদ্ভিদ কোষেও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। এগুলো কি তাদের মিলের জায়গা। ঠিক আছে, তো আশা করি যে এতটুক পর্যন্ত তোমরা বুঝতে পারছো।